আর আজকে আমরা পড়ব পলিস্যাকারাইড। দেখো শোনো, প্রথমত মনোযোগ দিয়ে মানে শুনবা আর কি বুঝাইতে চাইতেছি এটা বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, আর নোট করবা যথাসম্ভব পারো, যেহেতু রেকর্ডেড দিয়ে দিব। সো চাইলে তুমি নোট পরেও করতে পারো, তবে এখন করাটা বেটার। হ্যাঁ, আর সর্বোচ্চ মনোযোগ দিবা যেন তুমি সব বুঝতে পারো। হ্যাঁ, দেখো আমরা আজকে পড়বো পলিস্যাকারাইড। দেখো পলিস্যাকারাইড, তুমি শব্দটার দিকে তাকাও। দুইটা শব্দ আছে। হ্যাঁ, একটা হলো কি স্যাকারাইড। স্যাকারাইড মানে কি শর্করা। স্যাকারাইড মানে কি শর্করা। আমরা বললাম যে স্যাকারাইড মানে হলো শর্করা। আর বলতো পলি মানে কি বহু। পলি মানে হলো বহু, তাই না? তাইলে পলিস্যাকারাইড মানে কি বহু শর্করা। এখন এটা তো হলো শব্দের অর্থ বা আমরা বাংলায় যেটাকে বলি, বাট কনসেপ্টগতভাবে এটা কি? এই যে আমরা বহু বলতেছি, বহু বলতে এইটা মোর দেন 10, মোর দেন 10। এখন মোর দেন 10 কি? দেখো মোর দেন 10 মনোস্যাকারাইড। কথা বুঝতে পারছো? তাইলে পলি বলতে বহু, বহু বলতে এখানে আমরা বুঝতেছি যদি মনোস্যাকারাইড সংখ্যা 10-এর বেশি হয় এটা। আর স্যাকারাইড মানে শর্করা। তাইলে যদি যদি 10টার বেশি মনোস্যাকারাইড, সাধারণত এটা কয়েক শত থেকে কয়েক হাজার পর্যন্ত হইতে পারে। তবে আমরা বলবো যদি 10-এর বেশি হয় মনোস্যাকারাইডের সংখ্যা, তাহলে আমরা বলবো কি পলিস্যাকারাইড। এখন এরকম 10-এর বেশি বা কয়েক শত বা কয়েক হাজার মনোস্যাকারাইড যদি পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে একটা কার্বোহাইড্রেট তৈরি করে বা একটা শর্করা তৈরি করে, তাহলে আমরা ওই কার্বোহাইড্রেট বা ওই শর্করাকে বলবো সেটা হলো পলিস্যাকারাইড। কথা বুঝতে পারছো? এটা মনে রাখবা। এখন দেখো যে একটা এক্সট্রা ইনফরমেশন বলি, এটা লিখে রাখবা যে পলিস্যাকারাইডকে আমরা গ্লাইকান্সও বলতে পারি। আমি লিখে দিচ্ছি, দেখো যে পলিস্যাকারাইডকে কিন্তু আমরা গ্লাইকান্সও বলতে পারি। হ্যাঁ, এটা লিখে রাখবা, জেনে রাখবা এইটা। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে পলিস্যাকারাইড কারা? এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো আমরা যদি কিছু এক্সাম্পল বলি, তাহলে পলিস্যাকারাইডের কমন কিছু এক্সাম্পল কি বলো? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলোর কি খুব কমন। সো আমরা কিছু নাম এখন লিখবো। হ্যাঁ, যেমন আমরা শুরুতেই লিখলাম স্টার্চ, এরপরে লিখলাম সেলুলোজ, এরপর গ্লাইকোজেন, এরপর আছে কি হেমিসেলুলোজ। হ্যাঁ, দেখো হ্যাঁ প্যাকটিন আছে, হেমিসেলুলোজ আছে, এরপরে ধরো প্যাকটিন, তারপর আছে কাইটিন, এরপরে ধরো আছে ইনুলিন, ইত্যাদি বলতে পারো। হ্যাঁ, তাহলে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, হেমিসেলুলোজ, প্যাকটিন, কাইটিন, ইনুলিন ইত্যাদি, এগুলো হলো পলিস্যাকারাইডের এক্সাম্পল। তার মানে এদেরকে আমরা যেহেতু পলিস্যাকারাইড বলতেছি, তার মানে এরা কারা? এরা ওই সমস্ত কার্বোহাইড্রেট বা শর্করা যাদের মধ্যে মনোস্যাকারাইডের সংখ্যা অবশ্যই কতর বেশি? 10-এর বেশি। মানে 10-এর বেশি তো বটেই, মানে আরো অনেক বেশি থাকে। এটা দেখো, এখন এই যে আমরা বলতেছি যে 10-এর বেশি মনোস্যাকারাইড বা কয়েক শত বা কয়েক হাজার মনোস্যাকারাইড পরস্পর গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে একটা আরেকটার সাথে যুক্ত হবে। তাহলে এই যে ধরো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে যাচ্ছে, তাহলে কি এটা একটা মানে চেনের মতো একটা স্ট্রাকচার হচ্ছে, একটা লিনিয়ার স্ট্রাকচার হচ্ছে। ধরো এইটা একটা গ্লুকোজ, এর পাশে আবার আরেকটা গ্লুকোজ, আবার আরেকটা, এরকম করে অসংখ্য ধরো গ্লুকোজ এরকম করে একসাথে হচ্ছে। তাহলে এইটা যদি তুমি চিন্তা করো, তাহলে কি এটা হলো একটা লিনিয়ার স্ট্রাকচার। বলো তো এইটার কি কোনো ব্রাঞ্চিং আছে? এটার কি কোনো শাখা আছে? না। তাহলে এক ধরনের পলিস্যাকারাইড এমন হইতে পারে যারা পরস্পর একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যায়, যাদের কোনো শাখা নাই।
আবার আরেক ধরনের পলিস্যাকারাইড আছে এইভাবে তো গেছে, আবার দেখবা নিচের দিকে আসছে এরকম, আবার ধরো এইটার সাথে এদিকে আছে, এটার সাথে আবার এদিকে আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি বলবো, এটা কি শাখা যুক্ত। তাহলে পলিস্যাকারাইডের ক্ষেত্রে দুই ধরনের হইতে পারে, একটা শাখা বিহীন হইতে পারে আর একটা শাখা যুক্ত হইতে পারে। যেমন আমরা যখন স্টার্চ করতে যাব, স্টার্চের মধ্যে দুইটা আছে, একটা হলো অ্যামাইলোজ, একটা হলো অ্যামাইলোপেকটিন। ওইখানে দেখবা যে অ্যামাইলোজের কোনো শাখা নেই আর অ্যামাইলোপেকটিনের ব্রাঞ্চ আছে। সেটা জাস্ট বলে রাখলাম, আমরা যখন স্টার্চ করবো তখন তুমি এটা দেখতে পারবা। ওকে, অবশ্যই ডিফারেন্ট, এটাও আমরা বলবো। দেখো আচ্ছা, আর আমরা যদি বলি যে পলিস্যাকারাইডের আণবিক সংকেত কি, এটাও আমাদেরকে জানতে হবে। দেখো যে পলিস্যাকারাইডের আণবিক সংকেত হলো C6H10O5N। বলো তো আমরা এইভাবে কেন লিখলাম, মানে আমরা এন দিয়ে কি বুঝাইতেছি, যে অনেকগুলা অনেকগুলা আমার একটার সাথে আর একটা যুক্ত হয়ে থাকবে, এটা বুঝাইছি। দেখো মাঝখানে কিন্তু আমি গ্লুকোজ লিখি নাই, বা আমি কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 লিখি নাই। তার কারণ আছে, কারণ তুমি খেয়াল করো, যখন একটা গ্লুকোজ এইভাবে থাকবে C6H12O6, এখন এর মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1, বাট এইটা যখন একা থাকবে তখন তুমি কি তাকে পলিস্যাকারাইড বলতে পারবা না, তখন সে মনোস্যাকারাইড। বাট এইরকম অনেকগুলো মনোস্যাকারাইড যখন একটার সাথে আরেকটা যুক্ত হবে, তার মানে ধরো এইটার পাশে এরকম আরেকটা গ্লুকোজ, এইটার পাশে ধরো এরকম আরেকটা গ্লুকোজ, এরকম অনেকগুলা গ্লুকোজ যখন যুক্ত হবে, এবং যুক্ত হবে কি মাঝখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড হবে। তাহলে তোমরাই জানো যে গ্লাইকোসাইডিক বন্ড যখন গঠন হইতে যায়, ওইখান থেকে কি হয়, এক অণু পানি বের হয়ে যায়। তাহলে এক অণু পানি যদি বের হয়ে যায়, তুমি আমাকে বলো যে এক অণু পানি হইতে অক্সিজেনের পরমাণু লাগে কয়টা, একটা, হাইড্রোজেনের পরমাণু লাগে কয়টা, দুইটা। তাইলে যখন এরা পরস্পর অনেকগুলা গ্লুকোজ বা অনেকগুলা মনোস্যাকারাইড যখন পরস্পর একটার সাথে আরেকটা গ্লাইকোসাইডিক বন্ড করে করে এরকম পলিস্যাকারাইড গঠন করতে যাবে, তখন ওই গ্লাইকোসাইডিক বন্ড গঠন করতে গেলে তাদের এক অণু পানি বের হয়ে যায়। এই কারণে দেখো আমরা ওই এক অণু পানিকে কম লিখছি এখানে। আশা করি এইটা তুমি বুঝতে পারছো কেন আমরা C6H10O5 লিখলাম, কারণ আমরা এখানে দুইটা হাইড্রোজেন আর এখানে একটা অক্সিজেন কম লিখছি, কারণ ওইটা আলটিমেটলি গ্লাইকোসাইডিক বন্ড গঠনের সময় পানি হিসেবে বের হয়ে যায়। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পলিস্যাকারাইডের আণবিক সংকেত কি, আমি বলবো কি C6H10O5N, অবশ্যই আমরা N বলে দিব, হ্যাঁ, যে একটা বিশাল সংখ্যক বা অনেকগুলা পরস্পর যুক্ত আছে এটা। আচ্ছা, তাইলে আমরা পলিস্যাকারাইডকে আমরা বলতে পারি কি যে বৃহৎ অণুর কার্বোহাইড্রেট, কারণ অনেকগুলা মনোস্যাকারাইড যেহেতু এটার মধ্যে যুক্ত থাকে, সো এটাকে আমরা বলতে পারি কি বৃহৎ অণুর কার্বোহাইড্রেট। এবং এদের আণবিক ওজন বা মলিকুলার ওয়েট এটা হলো উচ্চ। তাহলে আমরা কি মনে রাখবো, যে বৃহৎ অণুর কার্বোহাইড্রেট এবং উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বা হাই মলিকুলার ওয়েট। কথা বুঝতে পারছো এটা। আর সাধারণত পানিতে অদ্রবণীয়, মনে রাখবা যে সাধারণত পানিতে অদ্রবণীয় এবং স্বাদে এরা মিষ্টি না। এই কয়েকটা সিম্পল কথা মনে রাখবা। শোনো, তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এরপরে তুমি শুধু বইটা রিডিং দিবা, দেখবা তুমি বইয়ের সবই পারো। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা বেসিক কিছু কথাবার্তা পলিস্যাকারাইড সম্পর্কে বলে নিলাম। হ্যাঁ, এখন আমরা পড়বো পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশন। শোনো, তোমরা যে হাসান স্যারের বইটা পড়ো, হাসান স্যারের বইয়ে এই ক্লাসিফিকেশনটা সামান্য আছে, আর আমি তোমাকে এখন এই ক্লাসিফিকেশনটা যেভাবে পড়াবো তুমি ওইভাবে নোট করে পড়ে ফেলবা। বুঝতে পারছো? তাহলে আমরা কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করব। হ্যাঁ, এর মধ্যে প্রথম যে ক্লাসিফিকেশন করব এটা হলো গঠনগতভাবে পলিস্যাকারাইড দুই প্রকার। তোমরা একটু লিখো, হ্যাঁ, যে গঠনগতভাবে পলিস্যাকারাইড কয় প্রকার, দুই প্রকার। দেখো দেখো গঠনগতভাবে পলিস্যাকারাইড দুই প্রকার। নাম্বার ওয়ান হলো, দেখো নাম্বার ওয়ান হলো হোমোপলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড। এবং নাম্বার টু হলো হেটেরোপলিস্যাকারাইড,
খেয়াল করো, এটা হলো গঠনগতভাবে দুই প্রকার। তুমি আগে আমারে বলো, দেখো আমরা মুখস্থ করব না, শব্দের দিকে তাকাইলেই বুঝতে পারা যাবে জিনিসটা আসলে কি। দেখো এইখানে শেষের শব্দটা কি, স্যাকারাইড, তার মানে এটা শর্করা, বুঝা গেছে। তার আগে আছে কি, পলি, তাহলে বহু শর্করা। আর আমি জানি বহু শর্করা মানে 10টার বেশি মনোস্যাকারাইড দিয়ে পরস্পর গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে তৈরি শর্করা। ওকে, তাইলে পলিস্যাকারাইডের কনসেপ্টটা যদি আমি বুঝি, তাইলে আমি এইটা বলতে বাধ্য যে পলিস্যাকারাইডের মধ্যে 10টার বেশি, সাধারণত কয়েক শত থেকে কয়েক হাজার মনোস্যাকারাইড পরস্পর গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে কানেক্ট থাকে। ওকে, তাহলে এই যে আমি বলতেছি যে অনেকগুলা মনোস্যাকারাইড পরস্পর গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে কানেক্ট আছে, এখন এই মনোস্যাকারাইডটা হইতে পারে সবগুলা একই ধরনের মনোস্যাকারাইড, আবার এরকম হইতে পারে যে মনোস্যাকারাইডগুলা ভিন্ন ভিন্ন ধরনের। দেখো এই যে এখানে যে আমাদের একটা শব্দ আছে হোমো, আমি এর আগে তোমাদেরকে শিখাইছিলাম যে হোমো মানে কি, হোমো মানে সেম বা একই। তার মানে এই যে আমরা বলতেছি যে পলিস্যাকারাইডে যে মনোস্যাকারাইডগুলা থাকে, সবগুলা মনোস্যাকারাইড যদি একই ধরনের মনোস্যাকারাইড হয়, একই প্রকারের মনোস্যাকারাইড, তাইলে ওইটাকে আমরা বলবো হোমোপলিস্যাকারাইড। যেমন একটা পলিস্যাকারাইড এমন যে তার মধ্যে অসংখ্য গ্লুকোজ আছে, তাহলে গ্লুকোজই বারবার বারবার আছে, তাহলে এই পলিস্যাকারাইড গঠনে যে মনোস্যাকারাইডটা আছে, এটা কি গ্লুকোজ ছাড়া অন্য কিছু আছে? না। আমি যদি একটার সাথে আরেকটাকে মিলাইতে যাই, সব কি সেম, তার মানে সবগুলা মনোস্যাকারাইড কি আসলে সেম। আমি যদি ধরন বলি, তাইলে আমাকে বলতে হবে কি যে এটা হলো এরা একই প্রকার মনোস্যাকারাইড দিয়ে তৈরি। তাহলে যে সমস্ত পলিস্যাকারাইডে মনোস্যাকারাইড একই প্রকার, তাদেরকে আমরা বলবো তারা হোমোপলিস্যাকারাইড। আর দেখো যে হেটেরো মানে হলো ডিফারেন্ট, হেটেরো মানে কি ডিফারেন্ট, বা বাংলায় বলে কি ভিন্ন। তাইলে যদি যদি তাইলে মনোস্যাকারাইড গুলা ভিন্ন হয়, ভিন্ন যদি হইতে হয়, তুমি আমার বলো তো ন্যূনতম কয়টা লাগবে? দুইটা। দুইটা ছাড়া কি একটা আরেকটা ভিন্ন হয়? না। তাহলে ন্যূনতম 2 বা তার অধিক ধরনের মনোস্যাকারাইড, কথাটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আমি কিন্তু 2 বা তার অধিক মনোস্যাকারাইডের সংখ্যা বলতেছি না, সংখ্যা কয়েক শত থেকে কয়েক হাজার হইতে পারে, আমি ধরন বলতেছি। যদি এমন হয় যে একটা পলিস্যাকারাইডে মনোস্যাকারাইডের ধরন একই, সবগুলা একই মনোস্যাকারাইড, তাহলে তারা কি পরস্পর সেম, তাহলে তাদেরকে আমরা বলবো তারা হোমোপলিস্যাকারাইড। আর যদি এমন হয় যে যে মনোস্যাকারাইড ভিন্ন ভিন্ন, যেমন ধরো 2টা বা 3টা, এরাই বারবার রিপিটেড হয়ে আছে, বাট ইউনিক মনোস্যাকারাইড যদি আমি খুঁজতে যাই, তাহলে আমি তখন 2টা বা তার অধিক ধরনের মনোস্যাকারাইড যদি আমি পাই, তার মানে ওই পলিস্যাকারাইডের গঠনে সব মনোস্যাকারাইড নিশ্চয় এক না, তার মানে তারা হোমো না। তাহলে যেহেতু 2টা বা তার অধিক যদি থাকে, তারা যেহেতু একে অপরের থেকে ডিফারেন্ট, এই ধরনের পলিস্যাকারাইডকে আমরা বলবো হেটেরো পলিস্যাকারাইড। কথা বুঝতে পারছো? এইটা হলো আমাদের গঠনগতভাবে দুই প্রকার, বুঝতে পারছো? এখন আমাদেরকে এক্সাম্পল শিখতে হবে। তাহলে আমরা এখন হোমোপলিস্যাকারাইডের এক্সাম্পল শিখবো। দেখো আমরা যদি বলি যে হোমোপলিস্যাকারাইডের উদাহরণ কারা কারা আছে, দেখো তাহলে আশা করি তোমার এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো তো। ওকে, তাহলে এখন দেখো এক্সাম্পল লেখো, সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন। দেখো সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এরপরে লিখবা ডেক্সট্রান, ডেক্সট্রান, আবার একটা লিখবা ডেক্সট্রিন। শোনো, দুইটা কিন্তু এক না, একটা হলো ডেক্সট্রান, আমি যদি পাশে একটু ইংলিশটা লিখে দেই, দেখো এটাকে আমরা বলতেছি ডেক্সট্রান, আর এটাকে আমরা বলতেছি ডেক্সট্রিন। হ্যাঁ, এটা এগুলো। তাহলে আমি কি বললাম যে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, ডেক্সট্রান, ডেক্সট্রিন, যেমন আমি আরেকটা বললাম যে ইনুলিন, ইংলিশে বলে এরকম। দেখো তাহলে এরা কি বলো, এরা কি হোমোপলিস্যাকারাইড, তার মানে এদের মধ্যে যে মনোস্যাকারাইডটা আছে ওটা কি একই ধরনের, একই ধরনের। যেমন তুমি যদি বলো যে এখান থেকে এখান পর্যন্ত যেগুলো আছে,
মানে সেলুলোজ থেকে ডেক্সট্রিন পর্যন্ত আমি যা লিখছি এদের সবগুলাই অনলি গ্লুকোজ, মানে মনোমার হিসেবে এদের মধ্যে আছে কি অনলি গ্লুকোজ। তার মানে এখানে মনোস্যাকারাইড হিসেবে অনলি কাকে পাবা? গ্লুকোজ। একের পর এক অনেকগুলা গ্লুকোজ পরস্পর যুক্ত হয়ে এই কার্বোহাইড্রেট গুলা হয়। আচ্ছা, আর এই যে আমি বললাম যে ইনুলিন, এইটা হলো আলটিমেটলি পলিমার অফ ফ্রুক্টোজ, পলিমার অফ ফ্রুক্টোজ। তার মানে তুমি ইনুলিনের মধ্যে আলটিমেটলি মনোস্যাকারাইড হিসেবে ফ্রুক্টোজ ছাড়া আর কাউরে পাবা না। তাহলে অনেকগুলা ফ্রুক্টোজ যদি একটা পর একটা যুক্ত হয়, তার মানে কি ওইটাও কি আসলে মানে মনোস্যাকারাইড কি একই ধরনের, তার মানে ওইটাও একটা কি হোমোপলিস্যাকারাইড। এটা তাহলে আমরা এটা একটু মনে রাখবো। দেখো এখন এই দেখ এখানে একটা সতর্কবার্তা, তোমার কাছে মনে হবে ইনুলিন কি ইনসুলিন? না, ইনুলিন আর ইনসুলিন এক জিনিস না। ইনুলিন এটা হলো একটা পলিস্যাকারাইড যেটা আলটিমেটলি পলিমার অফ ফ্রুক্টোজ, মানে অসংখ্য ফ্রুক্টোজ দিয়ে এটা তৈরি হয়। হ্যাঁ, এটা মনে রাখবে। এবং এটা পাওয়া যায় কোথায় এটা মনে রাখবা, যে আমরা এই ইনুলিনকে পাবো আলটিমেটলি পেঁয়াজ এবং রসুনে। কোথায়? অনিয়ন, গার্লিক, এইগুলাতে আমরা ইনুলিনকে পাবো। সো ইনুলিন এবং ইনসুলিনকে এক করা যাবে না। ইনসুলিন তো হলো একটা কি হরমোন, ওটা হলো এই প্যানক্রিয়াসের যে অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ওইখানকার বিটা সেল থেকে আসে ইনসুলিন। সো ইনসুলিন আর ইনুলিন এক না, বুঝতে পারছো? ইনুলিন হলো একটা হোমোপলিস্যাকারাইড, হ্যাঁ, যেটা আলটিমেটলি পলিমার অফ ফ্রুক্টোজ। আমরা পাবো কোথায়? পেঁয়াজে, রসুনে। বুঝতে পারছো? এটা একটু জেনে রাখবা, নোট করে রাখবা। ওকে, এটা তাইলে এইটা হলো আমাদের হোমোপলিস্যাকারাইড। এখন আমাদেরকে হেটারোপলিস্যাকারাইডের এক্সাম্পল করতে হবে। দেখো হেটারোপলিস্যাকারাইডের এক্সাম্পল কারা? দেখো এখন আমি অনেকগুলো এক্সাম্পল লিখবো, সো তোমরা লিখবা। হ্যাঁ, সব তোমার হয়তো লাগবে না, বাট এখন না লাগুক, ভবিষ্যতের কখনো কখনো এটা লাগবে, কারণ লজিক্যাল জিনিসের কোনো মরণ নাই। আমার কথা বুঝতে পারছো? এখন না লাগুক, কোনো না কোনো কালে তোমার লাগবেই। সো তুমি লিখে রাখবা, আর আমি বলে দিব যেগুলো, যে এইগুলো তুমি মনে রাখবা, ওইগুলো তুমি মনে রাখবা। বাকিগুলো তোমার এখন মনে না রাখলেও হবে, বাট তুমি একটু কষ্ট করে নোট করে রাখবা। হ্যাঁ, দেখো তাহলে হেটারোপলিস্যাকারাইডের মধ্যে সবার আগে তুমি লিখবা হেমিসেলুলোজ। কি লিখবা? হেমিসেলুলোজ। তাইলে আমরা লিখলাম যে হেমিসেলুলোজ, এরপরে লিখবা প্যাকটিন। এরপর লিখবা কি? প্যাকটিন। তাহলে হেমিসেলুলোজ, এরপরে লিখবা প্যাকটিন। এরপরে তোমরা লিখতে পারো তোমাদের পরিচিত পেপটিডোগ্লাইকান। তোমরা ব্যাকটেরিয়া যখন পড়তে যাবা তখন এটা পাবা, লিখে রাখবা পেপটিডোগ্লাইকান। এটাকে মুরেইনও বলা হয়, কারণ এটার মধ্যে গঠনগতভাবে মুরামিক অ্যাসিড থাকে। সো ওইটা জাস্ট জেনে রাখবা। তাহলে পেপটিডোগ্লাইকান। আবার তোমাদের মনে আছে কিনা, তোমরা কি এগার বা আগারের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে না ছত্রাকের ব্যাপারটা, তাছাড়াও তোমরা মনে করে দেখো তো বায়োটেকনোলজি চ্যাপ্টারে তোমরা একটা হ্যাঁ পড়ছিল না? হ্যাঁ, শোনো, ওই এগার বা আগার তুমি যেটাই বলো ওইটা কিন্তু আসলে পলিস্যাকারাইড, এবং ওইটা হলো একটা হেটারোপলিস্যাকারাইড। সো এইটাও মনে রাখবা যে এগার বা আগার তুমি যাই বলো, দেখো এইটাকে কিন্তু অন্য ভাষায় বলে কি জানো? এই যে এগারোস। তাহলে এখন কিন্তু তুমি দেখে ঠিকই বুঝতেছো এটা কি। এটা কি? দেখো শর্করা, কারণ সাফিক্স হিসেবে কি আছে? ওজ আছে। এখন বোঝা যাইতেছে না? হ্যাঁ, সো এটা দেখো। এছাড়াও আমি কিছু এক্সাম্পল বলি, তোমরা একটু লিখবা। হ্যাঁ, যে হায়ালুরোনিক অ্যাসিড, মনে আছে আমরা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য পড়ার সময় তখন আমরা এক্সাম্পল হিসেবে এটা আনছিলাম, হায়ালুরোনিক অ্যাসিড। দেখো এটা একটু লিখে নিবা। লিখে বললাম হায়ালুরোনিক অ্যাসিড। হ্যাঁ, এরপর লিখবা যে কনড্রয়টিন সালফেট। কনড্রয়টিন সালফেট। এরপরে লিখবা ডারমাটান সালফেট। সালফেট আমি লিখলাম না, দেখো। এরপরে লিখবা ক্যারাটান সালফেট।
সরছো বাকিটা এই পাশে লিখো। ক্যারাটান সালফেটের পরে লিখবা দেখো হেপারান সালফেট। কি বললাম? হেপারান সালফেট। হেপারান সালফেট। এরপরে যেটা লিখবা যে হেপারিন। সরছো দেখো এই হেপারিনটা কিন্তু তোমরা পাবা জলজি চতুর্থ অধ্যায় পড়তে গেলে ওইখানে দেখবা। হ্যাঁ হ্যাঁ দেখো এটা। তাইলে এই এক্সাম্পল গুলো আমরা মনে রাখবো কি তারা হলো হেটেরো পলিস্যাকারাইড। সরছো ওকে। দেখো এখন এটা আমরা কি ক্লাসিফিকেশন পড়লাম? এটা আমরা পড়লাম গঠনগত পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশন, যেটা ছিল দুই প্রকার, হোমোপলিস্যাকারাইড এবং হেটেরোপলিস্যাকারাইড। এখন আমরা দেখব যে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশন। দেখো এই জায়গাটা হাসান স্যারের বইয়ের সাথে মিলবে না, কারণ হাসান স্যারের বইয়ে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইডকে দুই প্রকার বলা হয়েছে, একটা হলো সঞ্চয়ী, একটা হলো গাঠনিক। বাট এর সাথে আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটাকে আমরা বলি মিউকো সাবস্টেন্স, বা তার মধ্যে আছে হলো মিউকো পলিস্যাকারাইড। সো আমরা এইটা শিখবো কারণ এইটা হলো বেশি স্পেসিফিক। বুঝতে তাইলে আমরা লিখব যে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড কয় ধরনের? তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। দেখো একটা হলো আমাদের কি সঞ্চিত পলিস্যাকারাইড, যেটাকে বলা হয় কি স্টোরেজ পলিস্যাকারাইড, এটা। আরেকটা হলো গাঠনিক পলিস্যাকারাইড, আরেকটা হলো কি মিউকো বস্তু। তাহলে আমরা একটু এটা যদি একটু লিখি, দেখো যে আমরা এটা মুছে দিলাম, তোমরা লিখো যে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড কয় ধরনের? তিন ধরনের। হ্যাঁ, তাহলে একটাকে আমরা বলতেছি কি সঞ্চয়ী পলিস্যাকারাইড, আরেকটাকে আমরা বলতেছি কি গাঠনিক পলিস্যাকারাইড, আরেকটাকে আমরা বলতেছি কি মিউকো বস্তু সমূহ, বা এর মধ্যে আমরা বলতে পারি মিউকো পলিস্যাকারাইড। এটা কিসের ভিত্তিতে ক্লাসিফিকেশন? কাজের ভিত্তিতে এই তিন ধরনের। দেখো তাহলে সঞ্চয়ী পলিস্যাকারাইড কারা? দেখো নামের মধ্যেই তুমি বুঝতে পারবা তার কাজ। সঞ্চয়ী পলিস্যাকারাইড মানে কি? তার মানে যারা জীব দেহে সঞ্চিত থাকবে, কেউ উদ্ভিদের দেহে, হ্যাঁ, কেউ প্রাণীর দেহে, কেউ বা অন্যান্য প্রাণীর দেহে, কেউ মানুষের দেহে সঞ্চিত অবস্থায় থাকবে। তাহলে যারা জীব দেহে সঞ্চিত অবস্থায় থাকে যে সমস্ত কার্বোহাইড্রেট, তাদেরকে আমরা বলবো কি তারা সঞ্চয়ী পলিস্যাকারাইড বা স্টোরেজ পলিস্যাকারাইড। আচ্ছা, এদের এক্সাম্পল কারা আছে? যেমন আমরা যদি বলি স্টার্চ, গ্লাইকোজেন, তাহলে আমরা সঞ্চয়ী পলিস্যাকারাইড এক্সাম্পল কি বলতেছি? স্টার্চ, এরপরে কি গ্লাইকোজেন, তারপরে ইনুলিন, তারপরে মনে রাখবা যে প্যারামাইলন। আমি লিখে দিব। দেখো তাহলে আমরা যদি সঞ্চয়ী পলিস্যাকারাইডের এক্সাম্পল ধরি, তাহলে আমরা বলতেছি কি স্টার্চ, তারপরে কি গ্লাইকোজেন, এরপর আমরা বললাম কি ইনুলিন, এরপর আমরা বললাম প্যারামাইলন ইত্যাদি। এর মধ্যে তোমাকে মনে রাখতে হবে যে উদ্ভিদের দেহে সঞ্চয়ী পলিস্যাকারাইড কোনটা? এটা হলো আমার স্টার্চ। আর আমাদের দেহে বা প্রাণীর দেহে সঞ্চয়ী পলিস্যাকারাইড হলো গ্লাইকোজেন। দেখো তাহলে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত গ্লুকোজকে কি হিসেবে জমা রাখে? স্টার্চ হিসেবে। এই জন্য আমরা স্টার্চকে বলি যে উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চয়ী পলিস্যাকারাইড। ওকে, এটা। বাট এনিমেল যারা, প্রাণী দেহে অতিরিক্ত গ্লুকোজটা কি হিসেবে জমা থাকে? গ্লাইকোজেন। তাহলে প্রাণী দেহের গ্লাইকোজেনটা উদ্ভিদের দেহের স্টার্চের মতো না, এই কাজের দিকে এরকম মনে হয় না। এই জন্য এই গ্লাইকোজেনকে বলা হয় প্রাণীজ স্টার্চ। কি বলা হয়? প্রাণীজ স্টার্চ। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, যে গ্লাইকোজেনকে বলা হয় প্রাণীজ স্টার্চ, এটা মনে রাখবা। আর গাঠনিক পলিস্যাকারাইড, শোনো, গাঠনিক পলিস্যাকারাইড মানে কি? যারা গঠনে অংশগ্রহণ করবে, মেইনলি তারা কোষ প্রাচীর গঠনে অংশগ্রহণ করে। হ্যাঁ, তাহলে
কোষ প্রাচীর গঠনে অংশগ্রহণ করে এই ধরনের কিছু পলিস্যাকারাইডের নাম তুমি বলো তো। সবার আগে কার নাম বলবা? উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি? সেলুলোজ। তাইলে গাঠনিক পলিস্যাকারাইডের মধ্যে সবার আগে আমরা কাকে বলবো? সেলুলোজ। এছাড়া কোষ প্রাচীরের গঠনে যে সমস্ত কার্বোহাইড্রেট আছে তুমি তাদের কথা বলতে পারো, যেমন সেলুলোজ। সেলুলোজের সাথে বলতে পারো কি? হেমিসেলুলোজ। হ্যাঁ, এরপরে বলতে পারো কি? কাইটিন। কাইটিন। তারপরে বলতে পারো কি? প্যাকটিন। তাহলে বলবো কি যে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, প্যাকটিন ইত্যাদি। বুঝতে পারছো? এটা। আর 3 নাম্বার যে ক্লাসিফিকেশন দেখো, এটা হলো কি? মিউকোপলিস্যাকারাইড। শোনো, পলিস্যাকারাইড আমি বুঝলাম, বাট কেন তাকে আমরা মিউকো বলতেছি? শোনো, মিউকো আসছে আলটিমেটলি মিউকাস থেকে। মিউকাস মানে কি? একটা পিচ্ছিল সাবস্টেন্স। তাহলে এরা এই পিচ্ছিল ধরনের উপাদান তৈরির সাথে রিলেটেড, তো এই জন্য তাদেরকে বলা হয় মিউকোপলিস্যাকারাইড। কথা বুঝতে পারছো? দেখো, তাহলে এখন মিউকোপলিস্যাকারাইডের এক্সাম্পল কারা তা সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমত কথা, মিউকোপলিস্যাকারাইড জিনিসটা কি? পিচ্ছিল বস্তু উৎপাদনকারী পলিস্যাকারাইডকে আমরা বলবো মিউকোপলিস্যাকারাইড। আর এদের এক্সাম্পল কারা? দেখো, এদের এক্সাম্পল, এরা মূলত মিউকোপলিস্যাকারাইড গুলো আসলে হেটেরোপলিস্যাকারাইড যেটা ছিল ওইটা, তবে ওইটার মধ্যে সব না। যেমন ওইটার মধ্যে আমি যদি বলি, যেমন আমরা বলছিলাম কি হায়ালুরোনিক অ্যাসিড, হ্যাঁ, তারপরে কি বলছিলাম কন্ড্রয়টিন সালফেট, ডারমাটান সালফেট, হ্যাঁ, তারপরে ক্যারাটান সালফেট, হেপারান সালফেট, হেপারিন, এই যে কয়েকটা আমি নাম বললাম, এইগুলো হলো মিউকোপলিস্যাকারাইড। তোমরা আগে যেখানে লিখছো ওইখানে একটু দাগ দিয়ে নাও, আমি আরেকবার বলি, তুমি একটু দাগ দিয়ে নাও যে মিউকোপলিস্যাকারাইডের এক্সাম্পল কারা। দেখো, প্রথম হলো হায়ালুরোনিক অ্যাসিড, এরপরে কন্ড্রয়টিন সালফেট, এরপরে ডারমাটান সালফেট, এরপরে ক্যারাটান সালফেট, এরপরে হেপারান সালফেট এবং এট লাস্ট হলো হেপারিন। সো এইগুলা হেটারোপলিস্যাকারাইডের মধ্যে এইগুলাই হলো মিউকোপলিস্যাকারাইডের এক্সাম্পল। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এই পলিস্যাকারাইডের বেসিক কনসেপ্ট এবং তার যে ক্লাসিফিকেশন ছিল আমরা ইন ডিটেলস অলরেডি পড়ে ফেলছি।